আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন কঠিন হবে বললেন প্রধানমন্ত্রী। কোনো দুর্নীতিবাজি ছাড় পাবে না হুঁশিয়ারি। কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি যেখানেই পাচ্ছি আমরা ধরছি, আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2.25 লাখ ছাড়ালো, আরও 41 প্রাণহানিতে মোট মৃত্যু 2238। বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল 5 অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় ধাপের সংক্রমণের আশঙ্কায় রোমে ব্যাপক পরীক্ষা। রিজেন্টের মালিক শাহেদকে গ্রেফতারে অভিযান চলছে। দেশের সব বিমান, নৌ ও স্থলবন্দরে সতর্কতা জারি। বাতাসের মাধ্যমেও ছড়াচ্ছে করোনা ভাইরাস। চ্যানেল আয়ের কাছে ব্যাখ্যা তুলে ধরলেন বিজ্ঞানী দলের প্রধান। এবং ইনসার্টে হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে যা রয়েছে। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেনের টেলিফোনে চিকিৎসা পরামর্শ দেওয়ার কথা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে করোনাকালে সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে পুরো সংবাদ। ঘরে বসে সকলেই সমালোচনা করতে পারলেও কতজন এই করোনার সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনীতে দেয়া বক্তৃতায় সংসদ নেতা বলেন, করোনা পরিস্থিতিতে এবারের বাজেট বাস্তবায়ন কিছুটা কঠিন হবে, তবে বিশ্ব অর্থনীতি সচল হলে সেই বাধা থাকবে না। যে দলেরই হোক দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। নীলাদ্রি শেখরের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনীতে দেয়া বক্তব্যে যারা করোনা পরিস্থিতির মধ্যে বাজেট প্রণয়ন করেছেন তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক উন্নত দেশ বিশ্ব অর্থনীতির এমন সংকটে বাজেট দিতে হিমশিম খেলেও এবারের বাজেট বাস্তবায়নকে বৈশ্বিক পরিস্থিতিতে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী। সুবর্ণ জয়ন্তীর মধ্যেই যেন বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারে, দারিদ্র্যের হার যেন আরও কমে আসে, আমরা সেইভাবে কিন্তু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য যে করোনা ভাইরাস সব কিছুই স্থবির করে দেয়। যতই ঝড় ঝঞ্ঝা, দুর্যোগ, রোগ শোক বালাই এগুলি থাকবেই, কিন্তু জীবন তো থেমে থাকতে পারে না, জীবন তো চলমান। আর সেদিকে লক্ষ্য রেখেই মনে হয় যদি কখনো সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো হয় তখন যেন আমরা সেই সাথে তাল মিলিয়ে চলতে পারি, সেটা মাথায় রেখে আমরা এই বাজেটটা দিয়েছি। যদি ভালো অবস্থা হয় আমরা এটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হব, আর যদি সারা বিশ্বে স্থবিরতা চলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কিন্তু চলমান থাকবে আমাদের অর্থনীতি। করোনা পরিস্থিতির মধ্যে ত্রাণ বিতরণ, কৃষকের ধান কেটে দেয়া, মৃত মানুষের দাফন সহ দুস্থদের সার্বিক সহযোগিতায় প্রশাসন পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। আমার মনে হয় আমাদের তো অনেক রাজনৈতিক দল আছে, সমালোচনা অনেকে করে যাচ্ছে, এমনকি বহু এনজিও, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। ঠিক বর্তমানে কতজনকে চোখে পড়ে তারা কাজ করছে মানুষের পাশে দাঁড়িয়ে? সেটাই আমার প্রশ্ন। ঘরে বসে সমালোচনা, বাজেটের খুঁত ধরা, কাজের খুঁত ধরা, সেগুলো অনেকে ধরতে পারেন, এটা ঠিক, কিন্তু মাঠে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা করা, এই কাজগুলি সেখানে কিন্তু আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক যারা, আমরাই মানুষের পাশে দাঁড়াবো। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা আবারও জানান সংসদ নেতা। এই মিলিটারি ডিক্টেটরশিপ
এদেশের মানুষের চরিত্র হরণ করেছে। বছরের পর বছর এই বীজগুলি, দুর্নীতির বীজ, অনিয়মের বীজটা বপন করেছে। আপনি এটা তো মহিলা হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে। কে কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি, যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি। আমরাই ধরি, আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। করোনাকে ভয় না পেয়ে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দেশে পিসিআর ল্যাব বাড়লেও সে অনুপাতে বাড়েনি করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭৬টি ল্যাবে ১৫,৬৩০টি নমুনা পরীক্ষায় ৩,৩৬০ জন শনাক্ত হয়েছেন। তাদের সহ মোট শনাক্তের সংখ্যা ২.৫ লাখ ছাড়িয়েছে। আরো ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা ২,২৩৮। চকর মালিথার রিপোর্ট। দেশে এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছিল ২৬শে জুন। ওই দিন ৬৬টি ল্যাবে ১৮,৪২৬টি নমুনা পরীক্ষা হয়েছিল। ৯ জুলাই স্বাস্থ্য বুলেটিনের তথ্যে দেখা যায় ৭৬টি ল্যাবে পরীক্ষার সংখ্যা ১৫,৬৩২। ২ সপ্তাহ আগে সর্বাধিক নমুনা পরীক্ষার পর 10টি ল্যাব বাড়লেও পরীক্ষা কম হয়েছে ২,৭৯৪টি। বুলেটিনে জানানো হয় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য এখন পর্যন্ত সরকারি বেসরকারি ৮৩টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হলেও কাজ করছে ৭৬টি। আমাদের সরকারি পর্যায়ে পরীক্ষাগার ৩৪টি, রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি এগুলো 11টি, প্রাইভেট হসপিটাল 21টি প্রাইভেট হসপিটালের পিসিআর ল্যাবকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে। তবে 19টি কার্যক্রম চালাচ্ছে, 2টি এখনো চালায় না। যে 2টি চালাচ্ছে না, এখনো কার্যক্রম শুরু করে নাই, একটি হলো কেয়ার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং আরেকটি শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এবং হসপিটাল। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে অনুমোদন দেওয়া হয়েছে 17টি, কার্যক্রম চালাচ্ছে 12টি। যেগুলো অনুমোদন দেওয়া হয়েছে এখনো কার্যক্রম শুরু করে নাই সেগুলো হলো থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, আলোক হেলথ কেয়ার লিমিটেড, স্টেমস হেলথ কেয়ার বিডি লিমিটেড, অথেন্টিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লিমিটেড এবং এপিক হেলথ কেয়ার লিমিটেড। বুলেটিনে সংক্রমণের নিয়মিত তথ্য দিয়ে জানানো হয় 4টি হটলাইনে 24 ঘন্টায় কল 1,89,582, নমুনা সংগ্রহ 15,862, পরীক্ষা 15,632, শনাক্ত 3,360 জন, শনাক্তের হার 21.49 এবং এখন পর্যন্ত শনাক্তের হার 19.40। 24 ঘন্টায় মৃত্যু সংখ্যা 41, সুস্থ 3,706 জন। দেশে মোট আক্রান্ত শনাক্ত 1,75,495, চিকিৎসাধীন 88,713 জন, সুস্থ 84,544, মৃত্যু 2,238, কোয়ারেন্টাইনে 63,106 এবং আইসোলেশনে 17,067 জন। শনাক্ত হয়েছে 3,360 জন। এ পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন এবং এ পর্যন্ত 2,238 জন। 24 ঘন্টায় যে 41 জন মারা গেছেন তাদের মধ্যে 38 জন হাসপাতালে এবং 3 জন বাড়িতে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর এসআর খান বলেছেন, করোনা পরীক্ষার সরকারি বেসরকারি সব ল্যাবেই স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং দরকার। করোনা সংক্রমণের সময়ে হার্টের যত্ন এবং এর যথাযথ চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন দেশের বিশিষ্ট এই কার্ডিওলজিস্ট। আজকেও আমরা করোনা পরীক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের যা তথ্য আমরা পেলাম তাতে আমাদের করোনা সংক্রমণ এখনো 3,000-এর উপরেই রয়েছে। আমরা এতদিনে এই কমাসের মধ্যে অভিজ্ঞতার ঝুলি আমাদের অনেক তথ্য সমৃদ্ধ হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী যে সমস্ত প্রাইভেট এবং সরকারি ল্যাবরেটরিগুলো করোনা পরীক্ষা করছে এবং অনুমতি পেয়েছে, এখন কিছু কিছু জায়গায় আমরা যে সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায়
আমরা যে তথ্যগুলো পাচ্ছি তা আমাদেরকে ভয় জাগিয়ে দিচ্ছে। সেই জন্য আমার মনে হয় যে সমস্ত ল্যাবরেটরি যাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে তাদের সংখ্যা যেমন বাড়ানো প্রয়োজন, একই সাথে তার চেয়েও বেশি প্রয়োজন এখন কোয়ালিটি কন্ট্রোল করা, স্ট্রিক্ট মনিটরিং। কারণ এটা না হলে আমাদের করোনা সংক্রমণ এবং তার পরবর্তী অবস্থা আরও বেশি দীর্ঘায়িত হবে, আরও বেশি কঠোর এবং ক্ষতিকর দিকে চলে যাবে। বাংলাদেশ থেকে সব ফ্লাইট ও যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞার সময়সীমা 5ই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ইতালি। এর আগে মঙ্গলবার ফ্লাইটে বাংলাদেশি যাত্রী পরিবহনে 1 সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় ইতালি। তবে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ থেকে কোনো যাত্রী ও ফ্লাইট ইতালিতে প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যে বাংলাদেশ থেকে ইতালির পথে যাত্রী নেবে না কাতার এয়ারওয়েজ। ইতালিতে যাওয়া বাংলাদেশিদের মাধ্যমে ব্যাপক সংক্রমণের আশঙ্কায় রোমে বাংলাদেশিদের করোনা পরীক্ষা শুরু করেছে ইতালি সরকার। আমি এসেছি করোনা পরীক্ষা করাতে, কারণ ইতালিতে করোনা সংক্রমণ কমে যাওয়া অনেকেই বাংলাদেশ থেকে ফেরত আসছেন, তাই আমাদের পরীক্ষার আওতায় আনা হচ্ছে। ইতালির সরকার আশঙ্কা করছে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরা দ্বিতীয় ধাপের সংক্রমণ ঘটাবেন, তাই পরীক্ষা করানোটাকে আমি দায়িত্ব বলে মনে করছি। আমি চাই না আমাদের ভুলে নতুন করে কেউ আক্রান্ত হোক। করোনা ভাইরাসের পরীক্ষা ও চিকিৎসার নামে প্রতারণার ঘটনায় বেসরকারি হাসপাতাল রিজেন্টের মালিক শাহেদকে গ্রেফতারে অভিযান চলছে। দেশ থেকে শাহেদ যেন পালিয়ে যেতে না পারে সেজন্য সব বিমান, নৌ ও স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। রিজেন্টের মালিকের দুর্নীতির অনুসন্ধান অচিরেই শুরু করছে দুদক। শাকির আদনানের রিপোর্ট। করোনা ভাইরাস পরীক্ষায় ভুয়া রিপোর্ট, রিটেস্ট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা সহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দেয় র্যাব। ওই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার দেখিয়ে 7 জনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মামলার আরেক আসামি হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করে র্যাব কর্মকর্তারা বলেছেন তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মালিক শাহেদকে গ্রেপ্তারে অভিযান চলছে। শাহেদ করিমকে গ্রেফতারের জন্য আমাদের র্যাবের সকল প্রকার অভিযান চলমান রয়েছে। এছাড়া অন্যান্য যারা এজাহারভুক্ত আসামি আছে এর মধ্যে একজন 3 নম্বর যিনি আসামি আছেন তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, বিশেষ করে করোনা সংক্রান্ত যে সকল অনিয়ম, এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল মাস্ক, এই ধরনের বিষয়ে উনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রদান করেছেন। শাহেদ করিম যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে এই জন্য আমরা তদন্তকারী সংস্থা, এর জন্য আমরা তদন্তকারী কর্মকর্তার নিকট আবেদন করেছি যাতে তাকে দেশ ত্যাগ উনি কোনোভাবেই করতে না পারেন। রিজেন্ট হাসপাতালের যিনি মালিক শাহেদ করিম বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। রিজেন্টের মালিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামার কথা বলছে দুর্নীতি দমন কমিশন। রিজেন্টের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর জন্য যে কার্যক্রম গ্রহণ করা দরকার সেই কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। শাহেদের ভাইরা ভাই মোহাম্মদ আলী বশিরকে বুধবার আটক করে ওই ঘটনায় তার সম্পৃক্ততা না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র্যাব। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। একদল বিজ্ঞানী দাবি করছেন যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মুখ ও নাকের দেখতে না পাওয়া জলকণা বাতাসে মিশে দ্রুত ভাইরাসটি বিস্তার লাভ করছে। চ্যানেল আইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ওই দাবির ব্যাখ্যা দিয়েছেন বৈশ্বিক বিজ্ঞানী দলের প্রধান লিদিয়া মোরাউস্কা। এতদিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি অস্বীকার করলেও এখন বাতাসে সংক্রমণের কথা স্বীকার করছে। বিস্তারিত জানাচ্ছেন সুমন সারওয়ার। শুরুটা চীনের উহানে, এখন বিশ্বের বেশিরভাগ দেশ সংক্রমিত। সংক্রমণের মূল কারণ করোনা আক্রান্ত রোগীর হাঁচিকাশি থেকে কাছে থাকা মানুষের মুখ, নাক ও চোখে ভাইরাসটির প্রবেশ। এ কারণে বারবার হাত ধোয়ার পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। তবে এখন বিজ্ঞানীরা জোরাসোরে বলছেন বাতাসেও ছড়ায় করোনা ভাইরাস। 200-র বেশি বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি লিখে বাতাসে ছড়ানোর বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। চ্যানেল আইয়ের কাছে এমন দাবির কারণ ব্যাখ্যা করেছেন
ওই বিজ্ঞানী দলের প্রধান ডক্টর লিদিয়া মোরাওস্কা। When we breathe, when we speak, when we cough, when we sing, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর নিঃশ্বাস ত্যাগের সময় ক্ষুদ্র, মধ্যম ও বড় এই 3 ধরনের ড্রপলেটস নির্গত হয়। এর মধ্যে বড় ধরনের ড্রপলেট মাটিতে পড়ে করোনা ভাইরাস বিস্তার ঘটায়, আর ক্ষুদ্র ড্রপলেট বাতাসে মিশে যায়। ওই সময় ওই এলাকায় কেউ নিঃশ্বাস গ্রহণ করলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। অধ্যাপক লিদিয়া জানান, করোনা ভাইরাস মূলত ঠান্ডা আবহাওয়া বেশি পছন্দ করে। যেসব জায়গায় বায়ু নির্গমন ব্যবস্থা ভালো নয়, সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ অনেক বেশি। বিভিন্ন শীতাতপ নিয়ন্ত্রিত অফিস, বদ্ধ ঘর আর পাবলিক বাসে বায়ু নির্গমন ব্যবস্থা অনেক কম। কাজেই এসব জায়গায় করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে দূর হতে না পারায় দীর্ঘ সময় অবস্থান করে সংক্রমণ বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি এতদিন উপেক্ষা করলেও 32টি দেশের 239 জন বিজ্ঞানী প্রতিবেদন দেওয়ার পর তা প্রাথমিকভাবে মেনে নিয়েছে। তারা বলেছে, বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস বিস্তারের কিছুটা প্রমাণ পাওয়া গেছে। সুমন সারওয়ার, চ্যানেল আই। KN95 মাস্ক এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে আরও একজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কারো নাম উঠে আসলে তাদেরকেও তলব করা হবে বলে জানিয়েছে দুদক সচিব। রিপোর্ট রোকসানা আমিনের। করোনা মহামারীতে N95 মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে আজ তলব করা হয়েছিল মেডিটেড ইমাজিন লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির ও লেক্সিকন মার্চেন্টাইজের স্বত্বাধিকারী মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে। তবে মোতাজ্জেরুল ইসলাম মিঠু উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে দাবি করেছেন মাস্ক সুরক্ষা সামগ্রী কেনাকাটায় তার প্রতিষ্ঠান জড়িত নয়। উনি শারীরিকভাবে অসুস্থ থাকে, যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছে, কিন্তু উনি এই মাস্ক, পিপিই এই সম্পর্কে বা চিকিৎসা সামগ্রী এটার সাথে কোনোভাবেই জড়িত না। আমরা আমাদের সাথে যোগাযোগ, পরবর্তী প্রসিডিউর আমরা ওইভাবে নেব, আইনে যেভাবে আছে আমরা সেভাবেই করব। তার লিখিত চিঠি দুদক গ্রহণ করেছে কিনা সেই প্রশ্ন ছিল সচিবের কাছে। বিদেশ থেকে কোনো দপ্তরে কোনো পত্র পাঠাতে হলে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং কার সম্মুখে সেটি স্বাক্ষর করা হয়েছে সেটি প্রত্যয়ন করে পাঠাতে হয়। সেই প্রক্রিয়ায় আসেনি বলে সেটি দুদক কর্তৃক গ্রহণ করা হয়নি। আমরা যেহেতু কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে, অনুসন্ধানে নিশ্চয়ই বেরিয়ে আসবে আসলেই তিনি সেখানে সম্পৃক্ত আছেন কিনা। দুদক সচিব জানিয়েছেন, শুধু বেসরকারি প্রতিষ্ঠান নয়, সরকারি কোনো প্রতিষ্ঠান এই দুর্নীতির সাথে জড়িত থাকলে তারাও আইনের আওতায় আসবেন। অনুসন্ধানকারী কর্মকর্তা এদের বক্তব্য দেখে এবং দলিলাদি যেটা আছে, দলিলাদি পর্যালোচনা করলে কিন্তু পাওয়া যাবে কাদের কাদের স্বাক্ষর ছিল, কারা মাল রিসিভ করেছেন এবং সেখানে যে মালামাল যেটা দেওয়া হয়েছে সেটি নিম্নমানের কিনা ইত্যাদি পাওয়া যায়। যাদেরকে প্রয়োজন তাদেরকে অনুসন্ধানের সাথে দুর্নীতি দমন কমিশন থেকে KN95 মাস্ক এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য এ নিয়ে বেসরকারি 5 প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করল দুর্নীতি দমন কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে ইনসাফে হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হয়েও করোনা পরিস্থিতিতে আক্রান্তদের সেবায় কাজ করছেন চিকিৎসক আলমগীর হোসেন জনি। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি করোনার হাত থেকে বাঁচতে মানুষকে নানাভাবে সচেতন করে তুলছেন তিনি। হাসপাতালের বাইরে সার্বক্ষণিক মোবাইল ফোনে পরামর্শ দিয়ে যাচ্ছেন। মানবিক এই চিকিৎসককে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। 1974 সালে 10 আগস্ট চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ায় জন্ম আলমগীর হোসেন জনির। চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশের পর ভর্তি হন সিলেট ওসমানী মেডিকেল কলেজে। 24তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 2010 সালে অর্থোপেডিক্সের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কাজ করছেন কোভিড আক্রান্তদের জন্য বিশেষায়িত মুগদা জেনারেল হাসপাতালে। ট্রিটমেন্টের দিক থেকে আমরা বিশ্বের কোনো জায়গার থেকে পিছিয়ে নেই। ট্রিটমেন্ট এবং আমাদের ডাক্তারদের যে পার্টিসিপেশন এবং কন্ট্রিবিউশন, এটা যে কোনো দেশের, যে কোনো বর্তমান পরিস্থিতিতে যে কোনো দেশের চাইতে আমরা এগিয়ে গেছি। এটা দেখলে বোঝা যাবে যে আমরা কি পরিমাণ ডাক্তার আজকে আক্রান্ত।
ডাক্তাররা সমস্ত নিজের সেফগার্ড নিয়েই কাজ করে যাচ্ছে, কিন্তু রুগীর লোড এবং ভাইরাস লোড পৃথিবীর যে কোনো দেশের হাসপাতালের তুলনায় আমাদের দেশে বেশি। এই কারণে কোনোভাবেই এই ভাইরাস লোড থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, যার কারণে ডাক্তার বেশি আক্রান্ত হবেই। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে, যাতে আমাদের এই দেশের, এই গরিব দেশের, আমরা কারো মা, কারো ভাই, কারো খালা, কারো বোন, আমরা তাদেরকে হারাতে চাই না। স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে ডাক্তার আলমগীর হোসেন জনির সংসার, থাকেন ঢাকার শান্তিনগরে। পিছুটান থাকলেও এই মুহূর্তে করোনায় আক্রান্তদের সেবা দেয়াকেই বড় করে দেখছেন তিনি। সমগ্র দেশের সমস্ত মানুষকে একসাথে জেগে উঠে যদি আমরা 3টে কাজ করি 3টে সপ্তাহের জন্য, যে আমরা শুধু মাস্ক ব্যবহার করব, শুধু মাস্ক ব্যবহার করব, মাস্ক ছাড়া আমরা কোনো লোকের সাথে কথা বলবো না, এবং মাস্ক ছাড়া আমরা মাস্ক আমাদের নাকের নিচে পড়ে যায়, মুখের নিচে পড়ে যায়, থুতুর নিচে পড়ে যায়, বারবার আমরা হাত দিয়ে তুলবো না। আমরা মাস্ক যেভাবে বাসায় পরে বের হবো, আবার বাসায় মাস্ক পরেই ঢুকবো। আমরা আমাদের নিকট আত্মীয়, ধারে কাছে আত্মীয় স্বজন সবার সাথে মাস্ক ব্যবহার করব। আমরা সবাই যদি একভাবে জেগে না উঠি, এই যুদ্ধ থেকে আমরা বেরোতে পারবো না। করোনা যুদ্ধে সমস্যার যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, করোনার সর্বশেষ। সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। সরাসরি তার কাছে যাচ্ছি। মাসুম, হ্যাঁ মাসুম, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে সবশেষ কি কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ সৈয়দা তারানা তাবাসসুম। করোনা পরিস্থিতিতে ইতালি ফেরত 151 জন বাংলাদেশি নাগরিককে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখা 1 থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। তাতে বলা হয়েছে ইতালি থেকে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে 151 জন বাংলাদেশি নাগরিককে নিয়ে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা এবং তাদের কোভিড-19 পরীক্ষা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এই যাত্রীরা যারা ইতালিতে গিয়েছিলেন বাংলাদেশ থেকে, তাদেরকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হয়নি, তারাই ফেরত আসছেন আজ রাতে। রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ করিম এবং তার স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সকল ব্যাংক হিসাব আগামী 30 দিনের জন্য অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে BFIEU। করোনা ভাইরাস জনিত বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে একাদশ শ্রেণীতে বা HSC-তে ভর্তির প্রক্রিয়া শুরু করা যায়নি এখনো, কিন্তু বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তিনি বলেছেন নীতিমালার আলোকে শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে পরীক্ষা ভর্তি কার্যক্রম শুরু করা হবে। এদিকে প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। জেলাগুলো থেকে যে তথ্য এসছে এর মধ্যে চট্টগ্রামে একদিনে 259 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, মারা গেছেন 6 জন। চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেলেন 210 জন। গোপালগঞ্জে নতুন 29 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 953 জন। রংপুর মেডিকেল কলেজের পরীক্ষায় 59 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, রোগী, পুলিশ, এনজিও কর্মী সহ রংপুরে আছেন 31 জন। রংপুর জেলায় মোট আক্রান্ত শনাক্ত 1194 জন, সুস্থ হয়েছেন 817 জন, এ পর্যন্ত মারা গেছেন 20 জন। কুড়িগ্রামে 12 জন, গাইবান্ধায় 8 জন, লালমনিরহাটে 7 জন, পঞ্চগড়ে 1 জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। দিনাজপুরে নতুন 36 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় 880 জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন 16 জন। পটুয়াখালীতে আরও 27 জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে আছেন চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, কমিউনিটি স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মারা গেছেন 1 জন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 606 জন। মোট মৃত্যু হয়েছে 24 জনের। আর জেলায় আজ সুস্থ হয়েছেন 26 জন। মোট সুস্থ হয়েছেন 170 জন। বরগুনায় নতুন 6 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় 5 জন এবং পাথরঘাটা উপজেলায় 1 জন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 361 জন। নেত্রকোনায় 1 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, সেখানে মোট আক্রান্ত শনাক্ত 550 জন। করোনা পরিস্থিতির উন্নতি না হয় সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট বাতিল করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী 2021 সালের জুনে এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করবে শ্রীলঙ্কা। 2022-এর আয়োজক হবে পাকিস্তান, যদিও 2020-এর মূল আয়োজক ছিল পাকিস্তান।
আন্তর্জাতিক ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,22,60,390 জন। মোট সুস্থ হয়েছেন 71,27,554 জন, মারা গেছেন 5,54,070 জন। আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, তাদের আক্রান্ত শনাক্ত 31,80,997 জন। আর 2 আছে ব্রাজিলের আক্রান্ত শনাক্ত 17,19,660 জন। 3 যথারীতি ভারত, 4 রাশিয়া, 5 পেরু, 6 চিলি, 7 স্পেন, 8 যুক্তরাজ্য, 9 মেক্সিকো, 10 ইরানে আক্রান্ত শনাক্ত 2,50,458 জন। আর বাংলাদেশের অবস্থান 17, বাংলাদেশের আক্রান্তের সংখ্যা দেখিয়েছে 1,75,494 জন। 16 নম্বরে থাকছে জার্মানি, তাদের আক্রান্ত 1,98,812 জন। আর 2,08,938 জন আক্রান্ত নিয়ে 15 নম্বরে অবস্থান করছে তুরস্ক। সৈয়দা তারানা তাবাসসুম, এই ছিল করোনা সংক্রান্ত আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার নিয়ে নিচ্ছি অশুক্লিনা দিফাদ অটোস বিরতির পর্যায়ে থাকছে যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষা শুরু শিগগিরই, আগামী বছরের প্রথমে সর্বসাধারণের জন্য ব্যবহারের আশা। এখন সানসিল্ক স্যাশেজে পাচ্ছেন 16% এক্সট্রা। সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করে করোনা ভাইরাস ধ্বংস করা সম্ভব। করোনা ভাইরাসের বাইরের আবরণটি তৈরি প্রোটিন ও চর্বি দ্বারা, যা সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহারের সময় হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু হয়েছে। এর ফলে এখন থেকে প্রতিদিনই করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োটেকের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার রমজান আলী, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন এবং অন্যরা। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের তৃতীয় ধাপে মানবদেহে পরীক্ষার কাজ শুরু হচ্ছে শিগগিরই। চিকিৎসা বিজ্ঞানীদের প্রত্যাশা, আগামী বছরের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের এই ভ্যাকসিন সর্বসাধারণের জন্য ব্যবহার করা যাবে। নিউ ইয়র্কে করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হতে থাকলেও উপকূলীয় অঙ্গরাজ্য ও শহরগুলিতে আক্রান্তের বেড়ে চলেছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে মাহমুদুল হক সোহাগের রিপোর্ট। বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এ কারণে করোনা প্রতিষেধক আবিষ্কার নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিযোগিতা চলছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি চাপে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। গবেষণার পাশাপাশি জাতীয় টাস্ক ফোর্স গঠন করে চলতি বছরের মধ্যে ভ্যাকসিন চূড়ান্ত করার চেষ্টা করছেন মার্কিন বিজ্ঞানীরা। এর অংশ হিসেবে দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষে তৃতীয় ধাপের দিকে যাচ্ছেন তারা। ট্রায়াল ফেজ 3 যেটা করবে সেটা হচ্ছে একটা ইনভেস্টিগেশনাল ভ্যাকসিন, যেটার নাম হচ্ছে mRNA-1273, যেটার উপরে তারা এই সামারেই মানে কয়েকদিনের ভিতরেই হয়তো তারা ট্রায়ালটা শুরু করতে যাচ্ছে থাউজেন্ডস অফ ভলান্টিয়ারের উপরে। বিজ্ঞানীরা বলছেন সব ধাপ শেষ করে আগামী জানুয়ারির আগে সর্বসাধারণের জন্য ভ্যাকসিন উন্মুক্ত করা কঠিন হবে। তবে সময় আরো এগিয়ে আনার চেষ্টা চলছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। 10টা ভ্যাকসিন ফেজ 2 আর 4টা ভ্যাকসিন ফেজ 3 তে আছে এবং একটি মাত্র ভ্যাকসিন অ্যাপ্রুভাল স্টেট পেয়েছে, সেটা হচ্ছে চায়নার ক্যানসিনো বায়ো অ্যাডিনোভাইরাল ভ্যাকসিন, যেটা চায়না তার মিলিটারির জন্য অ্যাপ্রুভ করেছে এবং অলসো ইমার্জেন্সি ইউজের জন্য অ্যাপ্রুভ করেছে। ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডা সহ 35টি অঙ্গরাজ্যে করোনা আক্রান্তের হার বেড়েই চলছে। তবে আক্রান্ত আর মৃত্যু অনেকটাই কমতে শুরু করেছে নিউ ইয়র্কে। চতুর্থ ধাপে লকডাউন তুলে নেওয়া হয়েছে লং আইল্যান্ড সহ নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায়। মাহমুদুল হক সোহাগ, চ্যানেল আই। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে টিকে থাকার এক নতুন লড়াই মানুষ। ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি তাদের সংগ্রামের কথা।
আজ আমরা কথা বলেছি বরিশাল বাকেরগঞ্জের মোহাম্মদ শাওনের সঙ্গে, যিনি চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এখন তিনি মৌসুমী ফল আর শাকসবজি বিক্রির নতুন পেশায় নিজেকে সম্পৃক্ত করেছেন। রেস্টুরেন্টে চাকরি করতাম, এখন করোনার কারণে রেস্টুরেন্ট বন্ধ, লকডাউনের কারণে 3 মাস বেকার বসেছিলাম, এখন কিছুই করার নাই, যার কারণে এখন ফল বিক্রয় করছি। তাও কিস্তি মিস্তি লোন নিয়ে অনেক টাকা ঋণ করে এরপর ফল নিয়ে বসছি, কিন্তু তাও পচা। এভাবে কীভাবে সংসার চালাবো? ফ্যামিলিতে 7-8 জন ফ্যামিলি মেম্বার, এভাবে চলতে পারি না। দেশের পরিস্থিতির কারণে এখন যে অবস্থা, তাতে আমাদের নিজেদের বাচ্চাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 26 পয়েন্ট বেড়ে 4061 পয়েন্টে দাঁড়িয়েছে। অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হচ্ছে 349টি কোম্পানির 347 কোটি 47 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 116 কোটি 41 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 103টির, কমেছে 45টির এবং অপরিবর্তিত রয়েছে 201টি কোম্পানির শেয়ারের দাম। এবারে চট্টগ্রাম সংবাদ। করোনা ভাইরাস মহামারীতে দেশের ক্রান্তিকালে মানবিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের বাড়ি ভাড়া ও মেস ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা। বক্তৃতা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেকুর রহমান, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুহুল্লাহ শিকদার, মানবাধিকার কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অন্যরা। সাধারণ শিক্ষার্থীদের উপর বাড়িওয়ালাদের পাশবিক নির্যাতন বন্ধের আহ্বান জানান বক্তারা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে অবাধে চলছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ির রেণুপোনা ধরার মহোৎসব। এতে ধ্বংস হচ্ছে সামুদ্রিক 2 শতাধিক প্রজাতির অন্যান্য মাছের পোনা। নজরদারি না থাকায় সরকারি নিষেধাজ্ঞা মানছে না রেণুপোনা সংগ্রহকারী জেলেরা। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য এবং ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। এপ্রিল থেকে জুন পর্যন্ত উপকূলীয় মেঘনায় গলদা ও বাগদা চিংড়িগুলো ডিম ছাড়ে। প্রতি বছরের মতো এবারও ডিম থেকে ফোটা রেণুপোনা সংগ্রহে মেতে উঠেছে হাজারো জেলে পরিবারের সদস্যরা। চিংড়ি রেণুর সাথে বিভিন্ন প্রজাতির অন্যান্য মাছের পোনাও আটকা পড়ছে জেলেদের জালে। সেগুলো নদী পাড়ের শুকনো বালিতে মারা যাচ্ছে। বাগদা চিংড়ি এটা ধরা আসলে নিষেধ, তারপরও আমরা ধরি। এটা আসলে বিক্রি হাজার বিক্রয় 1200, 1000, 1400 এরকম। তারপরে আমরা এখানে ধরি নদীর পাড়ে পেটের দায়ে ধরতেছি আর কি। সংসার চালাইতে হয়, বাচ্চা কাচ্চা চালাইতে হয়, কি করবো? আমাদের অনেক নদী বাঁধা জমি জিরাত ভাঙি গেছে তো বাড়িঘর, এই জন্য এখন আমরা অসহায়ের ভিতরে আছি, এই জন্য ধরতেছি। হাজার বেশি 1400 টাকা, 300, 200, 250 এই মিলে। মৎস্য বিভাগ জানায় এই প্রক্রিয়ায় পোনা সংগ্রহ করায় নদীতে মাছের প্রাচুর্য কমে যাচ্ছে, নষ্ট হচ্ছে জীবন বৈচিত্র্য। নিষেধ, এবং এটা যদি টোটালি রক্ষা করা যায় তাহলে দেখা যাবে যে চিংড়ি মাছের পোনার সাথে সাথে অন্যান্য অনেক প্রজাতির পোনার লক্ষ লক্ষ পরিমাণ পোনা বেঁচে যাবে এবং সমুদ্রের আমাদের নদীর মাছের যে উৎপাদনটা বৃদ্ধি পাবে। এখন আমরা যেটা করে থাকি সেটা হলো যে এই চিংড়ি পোনাটা ধরতে না পারে, সেজন্য আমরা আমাদের ব্যাপকভাবে অভিযান চলমান থাকে। 2000 সালের 21 সেপ্টেম্বর নদী থেকে পোনা আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এলাকাবাসীর অভিযোগ, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট বিভাগের নজরদারি না থাকায় নিষেধাজ্ঞা কোনো কাজেই আসছে না। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা অসংখ্য ঝর্ণার প্রবাহমান জলধারার কারণে জীবন্ত পাহাড়ি চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বনভূমিগুলো। জীববৈচিত্র্যের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীও এসব বন ও ঝর্ণার উপর নির্ভরশীল। প্রকৃতি সংবাদে দেখুন চিরসবুজ বন ও ঝর্ণা নিয়ে শিহাব খালেদিনের রিপোর্ট।
অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাতের সাথে পাহাড়ি ঝর্ণা ও ছড়ার উপস্থিতি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চিরসবুজ বনের বিস্তৃতিতে সহায়ক ভূমিকা পালন করছে। তাই চিরসবুজ বনের সাথে পাহাড়ি ঝর্ণাগুলোর সম্পর্ক অত্যন্ত নিবিড়। মাধবকুণ্ড, শুভলং, হিমছড়ি, তিনাপসাইতার, নাফাকুম ঝর্ণার মতো পরিচিত ঝর্ণাগুলো ছাড়াও ছোট বড় অসংখ্য ঝর্ণা ও জলপ্রপাত দুর্গম পাহাড়ের গা বেয়ে অবিরাম ধারায় বয়ে চলেছে। এসব ঝর্ণা ছোট ছোট ছড়ায় ভাগ হয়ে পাহাড়গুলোর মাঝ দিয়ে প্রবাহিত হয়ে একসময় নদীতে গিয়ে মেশে। তাই পাহাড়ি বনের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এসব ঝর্ণার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ঝর্ণার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অসংখ্য পর্যটক এই স্থানগুলোতে ভ্রমণ করে থাকেন। পাহাড়ি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনেও এই ঝর্ণাগুলোর প্রবাহিত পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বনভূমি ধ্বংস করে কৃষিকাজ, নির্বিচারে বৃক্ষনিধন, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদ আহরণ ইত্যাদি কারণে একদিকে যেমন চিরসবুজ বন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পাহাড়ি ঝর্ণার জলপ্রবাহ কমে গিয়ে ছড়াগুলোও শুকিয়ে যাচ্ছে। আর এতে নেতিবাচক প্রভাব পড়ছে পাহাড়ি নদীগুলোর উপর, নষ্ট হচ্ছে পাহাড়ের প্রতিবেশ ব্যবস্থা। তাই চিরসবুজ বন ও পাহাড়ি ঝর্ণা রক্ষায় সকলের সচেতনতা বৃদ্ধি পেলে ভালো থাকবে পাহাড়ি প্রতিবেশ। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চিরসবুজ বন ও ঝর্ণা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গুলশানের যমুনা ব্যাংক টাওয়ারে কার্যক্রম শুরু করেছে যমুনা ব্যাংকের 142তম শাখা। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ এবং অন্যরা। আবার নিয়ে নিচ্ছে অশোক লীলান্দ ইফাদ অটোস বিরতির পর্যায়ে থাকছে। রাজধানীতে বিক্রি হয়ে যাচ্ছে অনেক স্কুল। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে না চালিয়ে অন্য ব্যবসা করার উদ্যোগ অনেকের।